জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে পাকিস্তানি সেনারা অনুমান ভিত্তিক গুলিবর্ষণ চালায়। এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীর কার্যকরী প্রতিক্রিয়া জানায় বলে সামরিক সূত্রে এনডিটিভিকে জানানো হয়েছে। তারা বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রতি নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো হতাহতের খবর নেই। সূত্র জানায়, গত রাতে পাকিস্তান পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কিছু স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর যথাযথ জবাব দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে চিরবৈরী দুই দেশের বাহিনীর মাঝে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এসব বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে অ্যান্টনিও গুতেরেসের এই বার্তা গণমাধ্যমকে জানান। স্টিফেন ডুজারিক সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন। সার্বিক পরিস্থিতিতে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছেন তিনি। জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতঙ্ক থাকলেও এক যুগ পর এসেছে অনেকটাই উন্নত হয়েছে কর্মপরিবেশ। তবুও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি এখনও ঝুঁকিতে রয়েছে, এমন দাবি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মরতদের। তাদের দাবি, কর্মপরিবেশ উন্নত হলে কাজে আন্তরিক হবে শ্রমিকরা। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। 2013 সালের 24 আগস্ট সাভারের রানা প্লাজা ধসে নিহত হয় 1138 গার্মেন্টস শ্রমিক, আহত হয় অসংখ্য নারী পুরুষ। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে বিরাজ করে আতঙ্ক। এক যুগ পর পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলোতে কাজের পরিবেশ কিছুটা উন্নত হয়েছে বলে জানান শ্রমিকরা। কাজের ক্ষেত্রে একটু ভালো উন্নত হয়েছে আর কি। নিরাপত্তা ভালোই আছে আমাদের অফিসে, সব দিকেই ভালো। আগে গার্মেন্টস অনেক অত্যাচার হইতো, ডিউটি বেশি হইতো, এখন আগের মতো এরকম নাই। স্যালারি এগ্রিমেন্ট হয়, তারপরে আপনার কিছু খাওয়া দাওয়া ইমপ্রুভ হয়েছে। সকালে 10টা পর্যন্ত যদি করে তাহলে তারা টিফিন দেওয়া হয়, বেতনটা টাইম মতন দিয়ে দেয়, তারপরে একটা সমস্যা হলে দেখে। তবে বিরাজমান যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে কর্তৃপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের জীবনমান আরও উন্নত হবে বলে মনে করেন তারা। আমাদের দাবি হলো এখন বেতন উন্নত হওয়ার জন্য। কর্মক্ষেত্রে আমাদের বেশি সময় আমরা গার্মেন্টসেই কাজ করে থাকি, তবে এই সময়ের পাশাপাশি যদি মালিক পক্ষ আমাদের দিকে একটু দৃষ্টি নজরে দেখে তাহলে আর একটু উন্নতি হবে মনে করছি। যেসব কারণে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত নারী পুরুষের মাঝে অনীহা ভাব বিরাজ করছে তা দূর করতে পারলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ আরও উন্নত হবে বলে মনে করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা। ইন্টারন্যাশনাল অ্যাকর্ড এটা একটা আন্তর্জাতিক উদ্যোগ, সেটা গার্মেন্টস শিল্পের যে ফায়ার, ইলেকট্রিক্যাল এবং বিল্ডিং এই সেফটিগুলো নিয়ে কাজ করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রেমিডিয়েশন করার পরে আজকে দুর্ঘটনা ঘটে, কিন্তু মানুষ আর 12 বছর আগে যেভাবে মরছে সেটা হয় নাই। কিন্তু আমাদের যে পেশাগত স্বাস্থ্য বা অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, যে কাজ করতে করতে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, এই বিষয়টাকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। গার্মেন্টস শিল্পে কয়েকবার মজুরিও বাড়ছে, কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেটা চাপা পড়ে যায়। এখন পর্যন্ত আমাদের শ্রমিকরা পুরোপুরি যে নিরাপত্তা পাচ্ছে সেটা আমরা বলবো না, তবে আগের থেকে অনেকটা উন্নত। আরও ভালো হতো যদি আমাদের অ্যাকর্ড চুক্তিটাকে বাংলাদেশের বায়ার এবং ব্র্যান্ড বা সারা বিশ্বের বায়ার এবং ব্র্যান্ড যদি স্বাক্ষর করতো, তাহলে শ্রমিকদের নিরাপত্তাটা নিশ্চিতের জায়গা থেকে আমরা আরও এনশিওর হতে পারতাম। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে দিন দিন উন্নতি হলেও কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি এবং বেতন বৃদ্ধির বিষয়টি শ্রমিকরা দাবি করেছেন। তাদের দাবি, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলে কর্মপরিবেশ আরও সুশৃঙ্খল ও সুন্দর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
বিশ্বে বিভিন্ন শহরের সঙ্গে মেগাসিটি ঢাকার বায়ু দূষণও দিন দিন বাড়ছে। বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকে রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER এর তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 10 দূষিত শহরের তালিকায় নেই ঢাকার নাম। আজ 202 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। একই সময় 190 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। 164 স্কোর নিয়ে এরপরের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এরপর 160 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর এবং 153 স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই শহর। পরিবেশ বান্ধব শাটল বাস সার্ভিস চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চীন থেকে আনা ইলেকট্রিক কার্ট এর ভাড়া নির্ধারণ করা হয়েছে 5 থেকে 20 টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরীক্ষামূলকভাবে চালু করা এই যানবাহন নিয়ে শিক্ষার্থীদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটি বেশি দিন থাকবে না। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত 19 নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয় শিক্ষার্থী আফসানা করিম রাচি। এ ঘটনার পর থেকেই ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে নেমে আসে দুর্ভোগ। শিক্ষার্থীদের এ দুর্ভোগ লাঘব করতেই 14 সিট বিশিষ্ট লিথিয়াম ব্যাটারি চালিত ইলেকট্রিক কার্ট পরীক্ষামূলকভাবে চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। 14 জন যাত্রী বহনকারী এই বাহনে 5 থেকে 20 টাকা ভাড়া নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদের মাঝে। তাদের দাবি 5 থেকে 10 টাকা ভাড়া নির্ধারণের। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা অনেক বেশি এবং খুব দ্রুত চলাচল করবার জন্য তাৎক্ষণিক সময়ে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা মোটেও উপযোগী নয়। যেটা আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে যে ফুল কার্ডটা যে পর্যন্ত না ফুল হবে, ফিল আপ হবে, সে পর্যন্ত ওনারা ওই জায়গায় ওয়েট করতে থাকে। কার্ডেরও টাকাটা একটু কমালে ভালো হয়, যেহেতু তারা একটা কার্ডে অনেকগুলো স্টুডেন্ট নিতে পারছে। এ বিষয়ে প্রশাসনিক এই কর্মকর্তা জানান, খুব শীঘ্রই 5 থেকে সর্বোচ্চ 15 টাকার মধ্যে চলে আসবে ভাড়া। এখানে যে ভেহিকেলগুলো আছে, এই ভেহিকেলগুলো যে ভাড়া আছে সেই ভাড়াগুলো আমরা নির্ধারণ করেছি পরীক্ষামূলকভাবে। অন টেস্ট ভেহিকেলগুলো চলাফেরা করছে, তো সেই হিসেবে এখন পর্যন্ত 5 টাকা থেকে 5-10 দূরত্ব অনুযায়ী তার ভাড়া নির্ধারণ করা হয়েছে 5, 10, 15, 20। তবে আমরা ইতিমধ্যেই কথা বলেছি কর্তৃপক্ষের সাথে এবং আমরা আশা করছি সেই ভাড়ার সর্বোচ্চ ভাড়াটা 15 টাকায় নেমে আসবে। শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা বিবেচনা করেই সামনের দিকে অগ্রসর হতে হবে, এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রকাশ্য দিবালোকে পরিবহনে ছিনতাই ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলরত পরিবহন যাত্রী চালকের মাঝে। এমন ঘটনায় পুলিশের কার্যকরী পদক্ষেপ দেওয়ার দাবি জানান যাত্রীরা। পুলিশ বলছে, অভিযানে ছিনতাইকারী গ্রেফতারের মহাসড়কে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। আসলীয় প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গত কয়েক মাসে ঢাকা আরিচা মহাসড়কে প্রকাশ্য দিবালোকেই যাত্রী বেশে বাসে ডাকাতি কিংবা ছিনতাইয়ের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবহনের যাত্রী চালককে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে ছিনতাই ও ডাকাত চক্রের সদস্যরা। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। একই ঘটনা বারবার পুনরাবৃত্তির মাধ্যমে আতঙ্কিত যাত্রীরা সঙ্গে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা নিয়ে যাত্রা করতেও ভয় পাচ্ছেন। পরিবহনের ডাকাতির ঘটনায় চালক, কন্ট্রাক্টর, হেলপারের হাত আছে এমন মন্তব্য করেন অনেকেই। সব ধরনের যোগ সাজসের কথা অস্বীকারের পাশাপাশি তারাও আতঙ্কিত দাবি করেছেন পরিবহন চালকরা। এমন ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ ভূমিকা ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাত্রী ও চালকেরা। আতঙ্কিত বলতে কি, সবাই আতঙ্কিত। জীবনের নিরাপত্তা নেই এখন বর্তমান রাস্তার মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যত কঠিন পদক্ষেপ নেওয়া দরকার সেই কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। লোকজন কোন দিক দিয়ে আসতেছে, মোবাইল নিয়ে যাইতেছে বা মানি ব্যাগ যেভাবে নিয়ে যাইতেছে। আমরা অনেক সময় মোটা অঙ্কের টাকা নিয়ে বেরোতে আপনার ভয় পাই। এসব দুর্ঘটনা রোধে প্রশাসনকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন শিক্ষার্থী ও ছাত্র নেতারাও। সাভার থানা, আশুলিয়া থানা এবং ঢাকা আরিচা মহাসড়কে যে হাইওয়ে থানাগুলো আছে সেই থানাগুলোর প্রতি আহ্বান থাকবে যাতে দ্রুত সময়ের মধ্যে যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যাতে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। পুলিশ বলছে, উঠতি বয়সের কিছু বখাটে মাদকাসক্তরা এমন ঘটনার সাথে বেশি জড়িত। তবে অভিযান চালিয়ে মহাসড়কে ছিনতাই ডাকাতির ঘটনা অনেকটা কমিয়ে আনা গেছে বলে দাবি পুলিশের। ছিনতাই হচ্ছিল সেগুলো মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে।
এখন আমরা দেখবেন যে গত কয়েক মাসে আমরা প্রায় 100-র উপরে ছিনতাইকারী এবং ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইলিয়াস কমল, মাই টিভি। একটি পানি প্রতিষ্ঠান, হাজারো বেকারের কর্মসংস্থান, গুণগত মান, নান্দনিক বোতলজাত আর পরিবেশ বান্ধব হওয়ায় অমৃত পানি স্নিগ্ধতা ছড়াচ্ছে পুরো দক্ষিণাঞ্চলে। প্রতিষ্ঠানটি ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। ধান নদী আর খালের বরিশালের মানুষের প্রতিদিনের পানির চাহিদা পূরণে কার্যকর ভূমিকা পালন করছে যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজের অমৃত পানি। জেলার বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে গুণগত মান, পরিবেশ বান্ধব এই পানির কারখানাই দক্ষিণাঞ্চল থেকে প্রথম কোনো পানি বোতলজাত প্রতিষ্ঠান। কিউসি ল্যাব আছে, মাইক্রোবায়োলজি ল্যাব আছে, তার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা বাজারজাত করছি। সংগ্রহ থেকে বোতলজাত করা পর্যন্ত প্রতিটি ধাপেই থাকে কঠোর মান নিয়ন্ত্রণ। আইএসও, হ্যাসাব, জিএমপি এই গাইডলাইন ফলো করে আমরা ল্যাবে প্রথমে টেস্ট করে থাকি। যদি আমাদের ল্যাবে টেস্ট অনুযায়ী এটা পাস করে থাকি, দেন আমরা প্রোডাকশনের জন্য ক্লিয়ারেন্স দিয়ে থাকি। পানি উত্তোলনে করার আগে বিএসটিআই, পানি উন্নয়ন বোর্ড, কলকারখানা অধিদপ্তর এবং আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে তাদের দীর্ঘদিনের যাচাই বাছাইয়ের পরে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে আমরা এখানে পানি উত্তোলন করছি। কারখানাটিতে কর্মসংস্থান হয়েছে 200 নারী ও 3 শতাধিক পুরুষ শ্রমিকের। এখানে প্রায় 1000+ আমরা শ্রমিক আছি। আজ পর্যন্ত আমাকে কোনো দুর্নাম বদনাম হয় না। এই কোম্পানিতে আমরা চলতে আসি জানি 300-400 নারীরা আমরা এই জায়গায় কাজ করে আমরা ভালোই আছি। এমন আরও প্রতিষ্ঠানে বদলে যাক এই অঞ্চল প্রত্যাশা স্থানীয়দের। মূলত পানিটা আমাদের বরিশাল একটা গর্ব, কারণ আমাদের বরিশাল আর কোনো ড্রিঙ্কিং ওয়াটার নাই। একটি প্রতিষ্ঠান, হাজারো লোকের কর্মসংস্থান। কুচক্রি মহলের নানা অপপ্রচারে যদি বন্ধ হয়ে যায় এই প্রতিষ্ঠানটি, তবে বেকারত্ব বরণ করবে কয়েক হাজার পরিবার। তাই সংশ্লিষ্টরা সঠিক তদন্ত করে চালু রাখুক অত্র প্রতিষ্ঠানটি, এমনটা প্রত্যাশাই দক্ষিণাঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ফুটপাত দখল আর যত্রতত্র পার্কিং করায় প্রতিদিন যানজটে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মাদারীপুর পৌরবাসী। প্রচণ্ড গরমে যানজটে আটকা থাকায় বেড়েছে অসহ্য যন্ত্রণা। লাগাম ছাড়া ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশার অবাধ চলাচল, অদক্ষ চালক যেখানে সেখানে ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠানো নামানোর কারণে বাড়ছে যানজট। দুর্ভোগ লাঘবে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ শহরবাসী। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাদারীপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার, জেলার সবচেয়ে বড় মার্কেট এটি। সারি সারি দোকান, ফুটপাত দখল হয়ে উঠেছে অসংখ্য দোকানপাট। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে যানজট। চাঁদমারি মসজিদ রোড হয়ে কাজীর মোড় থেকে মিলন সিনেমা, কাঠপট্টি, ইটের পুল, চরমুগুড়িয়া ও শকুনি লেকপারের চিত্র এইরকম। ফুটপাত দখল করে অনেকে ব্যবসা করে। কোনো রিক্সা, কোনো পার্কিং নাই, পার্কিংয়ের জন্য আপনার যানজটটা বেশি। তো রিক্সা ঢুকা জাম করে থাকে। যাত্রা আরামদায়ক হওয়ায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাহনে চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়কের কিছু দূর পরপরই গড়ে উঠেছে ইজি বাইক ও রিক্সার অবৈধ স্ট্যান্ড। মাত্রা অতিরিক্ত যানবাহনের কারণের ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে শহরের সবখানেই লেগে থাকে ইজি বাইক ও রিক্সার জটলা। অটোগুলা দুই সাইডে রাখে, এই জন্য বড় বড় ট্রাকগুলো আসে, ট্রাকগুলো না যাওয়ার কারণে সামনে স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ড মনে করেন যদি আরো একটু পিছিয়ে দেয় তাহলে আর এই জামটা থাকবে। ব্যবসায়ী নেতাদের দাবি, পৌরসভার বিভিন্ন পয়েন্টের ফুটপাত উচ্ছেদ করে পার্কিং জোন গড়ে উঠলে কমবে ভোগান্তি। ফুটপাতের যে দখলদারিত্ব, এটা মুক্ত করা দরকার। এই জন্য প্রশাসনের অবশ্যই জোর নজরদারি থাকতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে, অবৈধ দখলদার ও ফুটপাতের দোকানপাট উচ্ছেদে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পৌরসভা থেকে লিখিত নোটিশ পাঠিয়েছি যে আপনাদের মালামাল যদি নিজ উদ্যোগে সরিয়ে না নেন তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওগুলা উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব। পরিসংখ্যান বলছে, প্রতিদিন মাদারীপুর শহরে 10,000 ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা চলাচল করে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর।
চরফ্যাশনের সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার চরফ্যাশন বিআরটিভি মোড় ও সদর রোডে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন এর নেতৃত্বে নৌবাহিনীর কন্টিনজেন্ট চরফ্যাশন, ট্রাফিক পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে এ তল্লাশি চালায়। এ সময় বেশ কিছু লাইসেন্সবিহীন মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয় এবং বাসি খাবার মজুত রাখায় একটি হোটেল মালিককে 10,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। হীরায় 900 কেজি অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় এক ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার শহরের বাকাল স্কুল মোড়ে একটি পরিবহন থেকে এসব আম জব্দ করা হয়। সদর উপজেলার কমিশনার অতীশ সরকার জানান, পরিবহন যোগে অপরিপক্ক আম দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা মনির হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশালের মোলাদিতে পারিবারিক পুষ্টির বাগানে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে 350 জন কৃষকের মাঝে ফলজ ও বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা চিন্ময়, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, নাজিরপুর ইউনিয়ন ইউপি সদস্য শাইলা শারমিন মিমু সহ আরো অনেকে। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে গলদা রেণু পোনা 120 কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। বৃহস্পতিবার মেঘনা নদীর দূরখোলা নদীতে এই অভিযান চালানো হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভিযানে 120 কেজি ঝাটকা, অবৈধ জাল ও গলদা রেণু পোনা সহ পোনা সংরক্ষণের সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি গলদা রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সৃষ্টিতে বিস্ময় এ স্লোগানে ও বর্তমানে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম হামলা নির্যাতন চলছে। প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। তাদের রুহের মাগফিরাত কামনা করে রংপুরের প্রেস ক্লাব পীরগাছায় জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির 16তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার পীরগাছা রেল স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম হামলা নির্যাতনের বিরুদ্ধে ও জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী স্যারের সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেজ, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, একাডেমির সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া সহ প্রেস ক্লাবের সাংবাদিক ও অতিথিবৃন্দ। 5 আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সাথে আতত করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফর্ম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায় তাদের সুযোগ দেওয়া যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ সহ অন্যান্যরা। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতিতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় 497 পিস মদ সহ 2টি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি। বৃহস্পতিবার উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামোড়া এলাকা থেকে 2টি ভারতীয় গাভী উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন
39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য 7,45,500 টাকা এবং 2টি গরুর মূল্য 2,20,000 টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বরিশাল সিনিয়র সহকারী জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল বিসিসি 2023 এর মামলা দায়ের করেন। আদালতের বিচারক হাসিবুল হাসান মামলাটি পরবর্তীতে আদেশের জন্য রেখেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান। সুষ্ঠু না হওয়ায় নির্বাচনের ফলাফল বাতিল করে ইকবাল হোসেন তাপসকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়েছে মামলায়। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে 2 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই উপলক্ষে শহরের মঠের গোড়ায় পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের ইসলামী আমির মাওলানা মোবারক হোসেন। পৌর জামায়াতের আমির মাস্টার শাখায়াত হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডক্টর এম.এ. হানিফ, ডক্টর তৈয়বুর রহমান, ডক্টর শাহরিয়া খান, ডক্টর আলমগীর হোসেন, ডক্টর রায়হান উদ্দিন ভুইয়া সহ আরও অনেকে।